অবশেষে হরমুজ খোলার ঘোষণা, আরাকচিকে ধন্যবাদ জানালেন ট্রাম্প। লেবাননে যুদ্ধবিরতিতে আল শারার স্বস্তি, ইরান সহ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার আহ্বান, শঙ্কা কাটেনি, তবু বিজয় উল্লাসে মাতোয়ারা বাস্তুচ্যুত লেবানিজরা। ইসরায়েল ও আমেরিকা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সরব ইরানের ইহুদি সম্প্রদায়। গাজায় ইসরায়েলি আগ্রাসনে ৩৮,০০০-এরও বেশি নারী ও শিশু নিহত, জানিয়েছে জাতিসংঘ। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি ইসরাত জাহান। বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী অবশেষে উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে ইরান। শুক্রবার লেবাননের যুদ্ধবিরতির সাথে সংহতি জানিয়ে এই ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এক্সপোস্টে আরাকচি জানান, যুদ্ধবিরতির অবশিষ্ট মেয়াদ পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত করা হয়েছে। অন্যদিকে প্যারিসে যখন ৪০ দেশের শীর্ষ নেতারা বৈশ্বিক সংকট নিরসনে বৈঠকে বসেছেন, ঠিক তখনই আসা এই স্বস্তির খবরকে স্বাগত জানিয়েছেন ইউরোপিয়ান নেতারা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। খুলে দেওয়া হলো বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী। তেহরান জানিয়েছে, যুদ্ধবিরতির বাকি সময়টুকু এই নৌপথ দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ অবাধে চলাচল করতে পারবে। শুক্রবার সামাজিক মাধ্যম এক্স পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, লেবাননে ঘোষিত যুদ্ধবিরতির সাথে সংহতি জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরাকচির এই ঘোষণার মাত্র ২০ মিনিটের মাথায় ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট বলেন, ইরান এইমাত্র ঘোষণা করেছে যে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে উন্মুক্ত এবং পূর্ণ চলাচলের জন্য প্রস্তুত। তবে ইরানের উপর ইউএস নৌ অবরোধ এখনও থাকছে। পৃথক পোস্টে প্রেসিডেন্ট জানান, তেহরানের সাথে চলমান আলোচনা চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই কড়াকড়ি বজায় থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টি নিয়ে একাধিক বার্তা দিয়েছেন। ট্রুথ সোশ্যালের এসব পৃথক পোস্টে ট্রাম্প দাবি করেন, আমেরিকার সহায়তায় ইরান সব সামুদ্রিক মাইন অপসারণ করেছে। এছাড়া ইরান আর কখনোই হরমুজ প্রণালী বন্ধ না করার প্রতিশ্রুতি দিয়েছে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে তেহরান ওয়াশিংটনের কূটনীতিতে এই অগ্রগতির জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান এবং সৌদি আরব, আরব আমিরাত ও কাতারকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট ট্রাম্প। হরমুজ উন্মুক্ত করার ঘোষণা এমন সময় এলো যখন জ্বালানি ও অর্থনৈতিক অস্থিরতা কাটাতে প্যারিসে মিলিত হয়েছেন বিশ্বের ৪০টি দেশের শীর্ষ নেতারা। ফ্রান্সের রাজধানীতে এদিন প্যারিস সামিট অন দ্য স্ট্রেইট অফ হরমুজ আলোচনা চলাকালীন প্রণালী খুলে দেওয়ার ঘোষণা এলে তেহরানের এই সিদ্ধান্তকে স্বাগত জানান ইউরোপিয়ান নেতারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ যৌথ সংবাদ সম্মেলনে হরমুজ প্রণালী ঘিরে একটি আইনি কাঠামোর উপর জোর দেন এবং এই উন্মুক্তকরণ স্থায়ী করার আহ্বান জানান। বিশ্লেষকরা বলছেন, এই সংকটে ইরান অত্যন্ত কৌশলী ও দৃঢ় অবস্থান নিয়েছে। পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতায় তেহরান স্পষ্ট জানিয়েছিল, লেবাননের রক্তপাত বন্ধ না হলে কোনো চুক্তিতে যাবে না তারা। আর এতেই অনেকটা বাধ্য হয়েই প্রেসিডেন্ট ট্রাম্প লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন। ট্রাম্পের এই তড়িঘড়ি উদ্যোগকে দেখা হচ্ছে দেশের অর্থনৈতিক ধস ঠেকানোর এক মরিয়া চেষ্টা হিসেবে। অন্যদিকে কয়েক ঘন্টা আগেও যুদ্ধের হুঙ্কার দেয়া বেঞ্জামিন নেতানিয়াহুর সুর এখন নরম, যা মূলত ওয়াশিংটনের সামরিক ও রাজনৈতিক সমর্থন ধরে রাখার এক বাধ্যবাধকতা। বিশ্লেষকদের মতে, তেহরানের সাথে এই সিদ্ধান্ত স্পষ্টতই পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার পথ সুগম করবে। এখন দেখার বিষয় ১০ দিনের এই বিরতি স্থায়ী চুক্তিতে রূপ নেয় কিনা। জাহিদ কাকন, টিভিএন 24 নিউজ ডেস্ক। লেবানন ও ইসরায়েলের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তুর্কিয়ে সফরকালে শুক্রবার আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগের প্রশংসা করেন। শারা বলেন, এই অঞ্চলের সমস্যার সমাধানে সামরিক শক্তির বদলে সংলাপ ও কূটনীতিকে প্রাধান্য দেওয়া উচিত। তিনি সতর্ক করে বলেন, ইরানের মতো জনবহুল দেশে অস্থিরতা তৈরি হলে তার প্রভাব পুরো অঞ্চলেই পড়বে। তাই যুদ্ধ এড়িয়ে একটি স্থিতিশীল মধ্যপ্রাচ্য গড়াই এখন মূল লক্ষ্য হওয়া উচিত। আমরা আশা করি এখন পরবর্তী ধাপে অগ্রসর হওয়া সম্ভব হবে, যা এই অঞ্চলের গতিপথকে সঠিক দিকে পরিচালিত করবে। আমরা শুরু থেকেই চেষ্টা করছিলাম যেন এই যুদ্ধ ছড়িয়ে না পড়ে, কারণ ইরান প্রায় ৯০ মিলিয়ন মানুষের একটি দেশ। সেখানে অভ্যন্তরীণভাবে কোনো ক্ষয়ক্ষতি হলে তার প্রভাব পুরো অঞ্চলেই পড়বে। আমরা একটি স্থিতিশীল অঞ্চলের পক্ষে এবং আমরা চাই এখানকার সব সমস্যার সমাধান হোক সংলাপ ও কূটনীতির মাধ্যমে।
মধ্যপ্রাচ্যে কূটনৈতিক অস্থিরতার টানটান উত্তেজনার মাঝেই লেবাননে শুরু হয়েছে 10 দিনের সাময়িক যুদ্ধবিরতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তড়িঘড়ি ঘোষণার পর ধ্বংসস্তূপে ঘেরা শহরগুলোতে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত লেবানিজরা। যদিও ইসরায়েলি বাহিনীর উপস্থিতি এবং ধ্বংসযজ্ঞের তীব্রতা নিয়ে জনমনের রয়েছে আতঙ্ক ও অনিশ্চয়তা, তবে ব্যাপক ধ্বংসযজ্ঞ আর প্রাণহানি সত্ত্বেও লেবাননের বাসিন্দারা একে বিজয় হিসেবে দেখছেন। এর মাঝেও স্থায়ী সমাধান নিয়ে জনমনে শঙ্কাও কাটছে না। হর্নের শব্দ আর বিজয়ের উল্লাস চলছে লেবাননের রাজপথে। দীর্ঘ 1.5 মাসের বিভীষিকা কাটিয়ে বৈরুত সহ বিভিন্ন শহরে এখন উৎসবের আমেজ। 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হতেই রাজপথে নেমে আসেন সাধারণ মানুষ। ব্যাপক প্রাণহানি আর ধ্বংসযজ্ঞের পরও নিজের বাড়িতে ফিরে আসার উপলক্ষ পেয়ে খুশিতে আত্মহারা দক্ষিণ লেবাননের বাস্তুচ্যুত মানুষ। সিডনের রাজপথে শিশু কিশোর থেকে নারী পুরুষ সবার চোখে মুখে উচ্ছ্বাস, হাতে বিজয়ের চিহ্ন বলে দেয় যুদ্ধের বিভীষিকা থেকে মুক্তি পেতে লেবানিজদের আকুতি কতটা গভীর। কেউ ফিরছেন ব্যক্তিগত গাড়িতে, কেউ বা ট্রাকের ওপর বিছানা সাজিয়ে। নাবাতিয়ে শহরের ধ্বংসস্তূপের মাঝেও নিজেদের বসতবাড়িতে ফেরার এক তীব্র আকুলতা বাস্তুচ্যুতদের চোখে মুখে। কেউ কেউ হিজবুল্লার পতাকা উড়িয়ে বিজয় অভিবাদন জানান পথে পথে। ইসরায়েলের অভিযান চালিয়ে যাওয়ার হুমকির মুখেও হিজবুল্লার প্রতিরোধ যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানান এই বাস্তুচ্যুতরা। এই বীর যুবকদের কারণেই আজ আমরা এখানে। নিজেদের জন্মভূমি আর রুজিরুটির টানেই আমরা এখানে রয়ে গিয়েছিলাম। এছাড়া আমাদের আর কি বা করার ছিল। স্রষ্টাকে ধন্যবাদ যে এই বীর যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে শেষ পর্যন্ত যুদ্ধটা থামল। আমার নিজের বাড়িটার কি অবস্থা সে সম্পর্কে আমি কিছুই জানি না। আমি এখনো দাহিয়েতে যাইনি, নিজ চোখে কিছু দেখিওনি। যদি তা ধ্বংস হয়ে গিয়ে থাকে তবে তা হিজবুল্লার প্রতিরোধের খাতিরেই হয়েছে বলে মেনে নেব। ইট পাথর কিংবা টাকা পয়সা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নেই। আমরা শুধু আমাদের মর্যাদা আর সম্মানটুকু ফিরে পেতে চাই। তবে ফেরার আনন্দ ম্লান করে দিচ্ছে চারপাশের ধ্বংসযজ্ঞ। নাবাতিয়ে সহ দক্ষিণের অনেক অঞ্চলই এখন বসবাসের অযোগ্য। বাড়িঘরে ফেরার চেষ্টা করেও অনেকে আবার ফিরে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। এখানে কেবলই ধ্বংসস্তূপ, বসবাসের কোনো অবস্থা নেই। আমরা আমাদের জিনিসপত্র গুছিয়ে আবার চলে যাচ্ছি। এই পরিস্থিতি সাময়িক নয়, বরং একটি স্থায়ী সমাধান করার প্রয়োজন, যাতে আমরা আমাদের ঘরবাড়ি এবং কর্মসংস্থানে ফিরে আসতে পারি। যুদ্ধটা আগে আনুষ্ঠানিকভাবে বন্ধ হোক। যুদ্ধের সম্পূর্ণ অবসান ঘটলেই কেবল আমরা ফিরে যাব, কিন্তু এখন নয়। যতক্ষণ না যুদ্ধ পুরোপুরি থামছে এবং তারা লেবানন ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি থেকে সরে যাচ্ছে, ততক্ষণ আমরা ফিরব না। বৈরুত এবং দক্ষিণাঞ্চলের অনেক বাস্তুচ্যুত পরিবার এখনও তাঁবুতে দিন কাটাচ্ছেন। তারা বলছেন ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার এবং স্থায়ী চুক্তি না হওয়া পর্যন্ত ঘরে ফেরার ভরসা পাচ্ছেন না তারা। ট্রাম্পের এই তড়িঘড়ি উদ্যোগ মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আনবে নাকি এটি কোনো বড় সামরিক কৌশলের অংশ, তা নিয়ে কাটছে না লেবানিজদের সংশয়। নাহিদ জিহান, TVN 24 নিউজ ডেস্ক। ইরান ও ইউএস ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের আবহে তেহরানে এক বিরল সমাবেশের চিত্র দেখা গেছে। তেহরানের ইউসুফ আবাদ সিনাগে সমবেত হয়ে দেশটির ইহুদি সম্প্রদায় তাদের অবস্থান স্পষ্ট করেছে। ধর্মীয় পরিচয় ছাপিয়ে তারা নিজেদের দেশপ্রেম এবং যুদ্ধের বিরুদ্ধে তাদের সংহতির কথা জানিয়েছেন। দেশটির সংখ্যালঘু ইহুদি সম্প্রদায়ের মতে ইরানে চলমান আগ্রাসন কেবলই ইসরায়েলি জায়নবাদ ও আমেরিকান সাম্রাজ্যবাদী ভূ রাজনৈতিক নোংরা খেলা। ধর্মীয় বিভেদমুক্ত ইরানি সমাজে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা জানিয়ে স্থানীয় ইহুদি নেতারা বলেছেন, ধর্মীয় পরিচয়কে কোনোভাবেই রাজনৈতিক সহিংসতার ঢাল হিসেবে ব্যবহার করা উচিত নয়। তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইউসুফ আবাদ সিনাগগ। বাইরে যখন যুদ্ধের দামামা, ভেতরে তখন প্রার্থনায় মগ্ন শহরের ইহুদি সম্প্রদায়। জাতীয় সঙ্গীত গেয়ে এবং ধর্মীয় নেতাদের বক্তব্য শুনে তারা জানান দিচ্ছেন তাদের দৃঢ় অবস্থানের কথা।
ইরানের সংখ্যালঘু ইহুদি সম্প্রদায়ের মতে চলমান যুদ্ধ কেবলই ইসরায়েলি জায়নবাদী ও আমেরিকান সাম্রাজ্যবাদী আগ্রাসন। ইরানি ইহুদিরা মনে করেন এই সংঘাত কোনো জাতি বা ধর্মের লড়াই নয়, বরং এর মূলে রয়েছে ভূ রাজনীতি। এটি ইরান এবং ইহুদি জনগণের মধ্যে কোনো দ্বন্দ্ব নয়, বরং এটি ইরান বনাম জায়নবাদ এবং আমেরিকার সাম্রাজ্যবাদের সংঘাত। এটি জাতিগত কোনো যুদ্ধ নয়। প্রায় ৯,০০০ ইহুদি ধর্মাবলম্বী দশকের পর দশক ধরে অন্য ইরানিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছেন। ইরানের এই সংখ্যালঘু জনগোষ্ঠীর মতে তাদের কাছে ধর্মীয় বিভেদ নেই, নিজেদের আবাসস্থলে তারা ইরানি হিসেবেই বসবাস করছেন। আমি প্রথমে ইরানি, তারপর ইহুদি। আমি সত্যিই আশা করি একদিন এই সংঘাত শেষ হবে। ধর্মের কারণে মানুষের মধ্যে কোনো বিভেদ নেই। আমি সবার জন্যই ব্যথিত, তা তিনি যে পক্ষেই হন না কেন। ইহুদি সম্প্রদায়ের নেতারা বলছেন তাদের ধর্মীয় পরিচয়কে কোনোভাবেই রাজনৈতিক সহিংসতার ঢাল হিসেবে ব্যবহার করা উচিত নয়। আমরা দীর্ঘদিন ধরে জানি যে জায়নবাদী শাসন ব্যবস্থা ইহুদি ধর্মের নামে শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করে। যুদ্ধ কখনই সুখকর নয়, বিশেষ করে যখন সাধারণ মানুষ প্রাণ হারায়। এই প্রার্থনার অংশ হিসেবে শুক্রবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে বিশেষ প্রার্থনার আয়োজন করে তেহরানের ইহুদি সম্প্রদায়। সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ইরানি জাতীয়তাবাদের প্রতি সম্মানের বার্তা দেন তারা। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত এখন মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে বিশ্ব অর্থনীতিতেও প্রভাব ফেলছে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। হাজার হাজার মানুষের প্রাণহানি আর ধ্বংসযজ্ঞের মাঝে তেহরানের এই সিনাগগ থেকে শান্তির বার্তাই দিচ্ছেন ইরানের সংখ্যালঘু ইহুদিরা। ইশরাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। গাজায় ইসরায়েলি আগ্রাসনের ফলে গত 2 বছরে অঞ্চলটিতে খাদ্য ও বাসস্থানের পাশাপাশি প্রকট হয়ে উঠেছে চিকিৎসা ও প্রজনন স্বাস্থ্যসেবার সংকট। শুক্রবার জাতিসংঘ জানিয়েছে 2 বছরের সংঘাতের ফলে 500,000 নারী বঞ্চিত হয়েছে গর্ভকালীন চিকিৎসা থেকে। গাজায় হামাস ইসরায়েলি যুদ্ধে নারী ও শিশুদের উপর সংঘটিত বিপর্যয়ের বিরূপ প্রভাব নিয়ে জাতিসংঘের একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এ বিষয়ে ইউএন উইমেনের মানবিক সহায়তা বিভাগের প্রধান সোফিয়া কলটর্প জানান, 2025 সালের ডিসেম্বর পর্যন্ত গাজায় নিহত হয়েছেন 38,000-এরও বেশি নারী ও শিশু। এছাড়া বর্তমানে বাস্তুচ্যুত নারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 100,000-এ। Between October 2023 and December 2025, 2023-এর অক্টোবর থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত গাজায় ইসরায়েলি বিমান ও স্থল হামলায় 38,000-এর বেশি অর্থাৎ গড়ে প্রতিদিন 47 নারী ও শিশু আহত হয়েছে, যা আগের যে কোনো যুদ্ধের তুলনায় অনেক বেশি। যুদ্ধবিরতি ঘোষণার পরও গত 6 মাসে 730 জন প্রাণ হারিয়েছেন। এছাড়া অবকাঠামো ধ্বংস ও সীমান্ত বন্ধ থাকায় গাজার নারীরা বর্তমানে জরুরি স্বাস্থ্য সেবা ও জীবন রক্ষাকারী সহায়তা থেকে সম্পূর্ণ বঞ্চিত, যা পরিস্থিতিকে ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। further reduce access to life-saving support. সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সংক্রান্ত জটিলতা বর্তমানে চরম আকার ধারণ করেছে। গত 31 ডিসেম্বর থেকে বাংলাদেশ সরকার কোনো পূর্ব ঘোষণা বা প্রবাসীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত না করেই মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি কার্যক্রম বন্ধ করে দিয়েছে, যার ফলে বিপাকে পড়েছে হাজারো প্রবাসী বাংলাদেশি। পূর্ব ঘোষণা বা প্রবাসীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত না করেই সৌদি আরবে মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। গত 31 ডিসেম্বর থেকে এই কার্যক্রম বন্ধ করে দেওয়ার ফলে পাসপোর্ট নিয়ে বিপাকে পড়েছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। ই পাসপোর্টের সার্ভার সংকটের কারণে এই জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পূর্বে প্রতি মাসে প্রায় 20 থেকে 25,000 এমআরপি পাসপোর্ট আবেদন জমা নেওয়া হলেও বর্তমানে ই পাসপোর্টের জন্য শিডিউল অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা নেমে এসেছে মাত্র 6,000-এ।
ফলে প্রতি মাসে আনুমানিক 18 থেকে 19,000 প্রবাসী আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে 15 এপ্রিল যারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন তারা জুনের শেষ সপ্তাহ তারিখ পাচ্ছেন, অর্থাৎ শুধুমাত্র বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্যই প্রবাসীদের প্রায় 2 মাস অপেক্ষা করতে হচ্ছে। এরপর পাসপোর্ট হাতে পেতে আরও দীর্ঘ সময় অপেক্ষা করার আশঙ্কা তৈরি হয়েছে, যা প্রবাসীদের জন্য মারাত্মক দুর্ভোগ সৃষ্টি করছে। আমি 3বার আসছি এই জায়গায়, 3বার আসছি, আসার পর আমার পাসপোর্ট এখনো হচ্ছে না। আশা করি আজকে হবে। মাঝখান দিয়ে রমজানে একবার আসছিলাম, সার্ভার সমস্যা থাকার কারণে আমার 2টা বাজে স্লিপ নেওয়ার কথা, পরে বললো যে রাত্রে 8টা বাজে আসেন। পরে আবার 50 কিলোমিটার দূর থেকে আবার রাত্রে 8টা বাজে আসছি। আসার পর তারপর যা হয়েছে সার্ভারের কারণে আমার 2-3বার আসা হচ্ছে এই জায়গায়। আমরা অনেক ভোগান্তিতে আসছি। আমাদের আমার পাসপোর্ট ছিল, ওই পাসপোর্ট আমাদের এখন বন্ধ করে দিয়েছে অলরেডি। আমাদের আকামা হচ্ছে না, ব্যাংক কার্ড হচ্ছে না, অলরেডি সব বন্ধ। আমরা এখানে যদি ই পাসপোর্ট যখন আসবো তখনই বলতেছে যে এখানে ফিঙ্গারের সমস্যা, এই সার্ভারে কাজ করতেছে না। বাংলাদেশে কিন্তু এগুলা কোনো দেখার মতো কেউ নেই, ঠিক আছে। আমাদের এটা অনেক জটিল সমস্যা। বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ করব, যেহেতু দ্রুত সৌদি দূতাবাসকে যেন দ্রুত কার্যকর নেয়, আমাদের তো সরাসরি এই পাসপোর্টের সমাধানটা যেন সমস্যার সমাধান হয়। এই দীর্ঘসূত্রিতা ও সীমিত শিডিউল ব্যবস্থার কারণে প্রবাসীরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। কর্মসংস্থান, আকামা নবায়ন, ভিসা সংক্রান্ত জটিলতা সহ অন্যান্য জরুরি কাজে মারাত্মক বিঘ্ন ঘটছে। অনেকের আকামা এক্সপায়ার হইতেছে, অনেকের জরুরি দেশে যাওয়ার দরকার, অসুস্থ, তাও যাইতে পারতেছে না। আমরা কাজ কাম ফেলাইয়া এই যে আসছি, কিন্তু কোনো ফায়দা হইতেছে না আমাদের। কিন্তু এদিকে সাইবার যাতে খোলা হয় তার সরকারের কাছে এই আবেদন। প্রবাসীদের প্রশ্ন, যে জনগোষ্ঠীর কষ্টার্জিত অর্থ দেশের রেমিটেন্সের অন্যতম প্রধান উৎস, তাদের জন্য কেন পর্যাপ্ত ও কার্যকর সেবা নিশ্চিত করা হচ্ছে না? কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই এমন একটি গুরুত্বপূর্ণ সেবা বন্ধ বা সীমিত করার কারণ জানতে চান ভুক্তভোগীরা। প্রবাসীদের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিরা। ইশরাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।